সবার জানা, তবুও সবাই খোঁজ নিয়েছি কেমন আছিস তোরা, একটি দিনের জন্য হলেও আবেগে ভাসি মোরা। অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জিরাট আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আমাদের সবার শ্রদ্ধেয় পরম শিক্ষক, সভাপতি, অত্র অনুষ্ঠানের প্রিন্সিপাল হুজুর প্লাস অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রাক্তন সিনিয়র বড় ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট আমার বন্ধু, আমার অগ্রজ, আমার অনুজ, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ভালো লাগছে অনুষ্ঠানে এসে? আমি তো আসলে যেদিন শুনলাম, মানে ঈদের 7 দিন আগে শুনলাম এরকম একটা প্রোগ্রামের আয়োজন হচ্ছে, তো আমার নাইমের ফার্স্ট ফোনটা পাওয়ার পর আমার তো মনে হচ্ছে এখন আমার বয়স 39 বছর 8 মাস, মনে হচ্ছিল আমি 16 বছরে চলে গেছি। কখন এই দিনটা আসবে, কবে মাদ্রাসায় আবার একটু আসবো 20 বছর পর। অপেক্ষায় রাত যেন ফুরাচ্ছে না, দিন ফুরাচ্ছে না, বারবার মনে হচ্ছে যে সেই 16 বছরের আকতি, যখন একটা এরকম গেঞ্জি কিনতাম 40 টাকা দিয়ে, গোল গলার গেঞ্জি বা একটা ভালো পাঞ্জাবি, আমরা কিন্তু ওই রাত মাঝরাতেও আমরা ওইটা কি করতাম, ওইটা একটু পরে ঠরে দেখতাম যে কেমন লাগছে দেখি একটু লুকাই শুকায়ে। এই যে আকুলতা, এইটা আমার ভিতরে কেন জানি কাজ করতেছিল। তো সেটা শোনার পরে খুব উদ্গ্রীব হয়ে আমিও আমার বন্ধুদেরকে সবাই খবর দিলাম, যা 5-7 জনকে পেয়ে গেলাম, কাছাকাছি সবাইকে ডেকে এনে অংশগ্রহণ করলাম। এবং এই অংশগ্রহণের মধ্যে মানে একটা আলাদা আবেগ কাজ করতেছিল, বিকজ এইখানে আমার শৈশব জড়িত, আমার কৈশোর জড়িত, আমার যৌবন অনেক দূরে আছে, সেখানে অনেক স্মৃতি আছে, কিন্তু ওগুলো আমি ভুলে গেছি। ওগুলো আমি যেন 10 বছর পরে আর আমার মনে নাই, বাট আমি জিরাট মাদ্রাসাকে ভুলতে পারি নাই। আমি অপেক্ষা করতাম যে কবে জানি এরকম একটা প্রোগ্রাম হয়, সেখানে এসে আমাদের আবেগের কথা, মনের কথা বলতে পারি। সো এই আয়োজনের জন্য যারা নিরলসভাবে পরিশ্রম করেছে, বিশেষ করে আমাদের নাইম, আমাদের প্রিন্সিপাল হুজুর এবং আরো অন্যান্য যারা নাম না জানা আছে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সত্যি এই যে 1940 সালের পরে এই ফার্স্ট একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে 1960 সালের পর থেকে 2024 সালে সবাই আসতে পেরেছে একটি স্থানে, এই আসার জন্য, এই ধরনের উদ্যোগের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এসেছেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, যাদের সাংসারিক অনেক ব্যস্ততা, যাদের কর্মজীবনের অনেক ব্যস্ততা ফেলেও এই প্রতিষ্ঠানে এসেছেন, তাদেরকে আরো বেশি ধন্যবাদ। কারণ আপনারা যদি ডাকে সাড়া না দিতেন, না আসতেন, তাহলে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতো না আমি মনে করি। এজন্য আমার অডিয়েন্স সকল ভাই বোনেদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। ভবিষ্যতে আপনারা এরকম ডাক পেলে আমি মনে করি আরো আপনাদের সাথে যারা আছে, আপনাদের কানেক্টে যারা আছে, তাদেরকে নিয়ে এখানে আসবেন। আসলে অনুষ্ঠানটা আরো সাফল্য বা আরো সুন্দর হয়ে উঠবে। আসলে স্মৃতির কথা বলতে গেলে শেষ হবে না, অনেক সময় লাগবে, আমারই লাগবে 1 ঘন্টা। কারণ আমি 2000 কত সাল বলতে পারবো না, তো ক্লাস 5-এ এসে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, এইটুকু মনে আছে, এবং 2002 সালে এখান থেকে দাখিল পাস করে বের হয়েছি। সো এইখানে আমার সবকিছু। আমি তার আগে কয়েকটি কথা বলতে চাই। আমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী, আমরা পারি না, আমাদের দিয়ে হবে না, এইটা আমি বিলিভ করি না। বাট আমি দেখি আমার অনেক মাদ্রাসায়, জিরাট মাদ্রাসার বড় ভাই, ছোট ভাই, যারা ফেসবুক প্রোফাইলে তাদের পার্সোনাল ইনফরমেশনের রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি লিখে রাখেছে। আমি এরকম একটা আইডি দেখেছি, আমার খুব কষ্ট লাগছিল সেদিন। আমি তো পরিচয় দিতে কেন লজ্জাবোধ করি যে আমি জিরাট মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম? কেন? আমি তো এটা মনে করি না আমি যে জিরাট মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, এটা পরিচয় দিতে আমার গর্ববোধ করি। কারণ এইখান থেকে আমি যা শিখেছি, আমার ইউনিভার্সিটি আমাকে তা শিখাইতে পারে নাই। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, সেখানে খারাপ কাজ করার মতো পথ ছিল 1000, আর ভালো কাজের যাওয়ার লাইন ছিল মাত্র 10টা। তো যখনই খারাপ কাজে
যাওয়ার জন্য অফার পেতাম অ্যাভেলেবেল, যা গুণে বলা যাবে না, বাট আমার হৃদয়ে একটা নৈতিকতা বোধ কাজ করত। জানি না, সেটা আমি মনে করি এই মাদ্রাসা শিক্ষার কারণেই হয়েছে। তখন আমার মনের ভিতরে ধাক্কা দিত যে এই কাজটা তো উচিত না করাটা, এই আমি মাদকের সাথে চলে যাব এটা উচিত না, একজনকে মারতে যাব এটা উচিত না, এরকম আমার ভিতরে বোধোদয় হতো। তাই আমি ভাবতাম যে এই প্রতিষ্ঠানে যেখানে এসে এত বাহাদুরি করছি, এটা তো আমাকে এগুলো শেখায়নি। আমার এই বিবেক বোধটাকে জাগ্রত করে দিয়েছে আমার সেই শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমার ভিতরে আমার মননশীলতায় ভালো মন্দ বোঝার মতো আমার একটি ক্ষমতা অর্জন করে আসছি। সো সেই শিক্ষা প্রতিষ্ঠানকে যারা পরিচয় দিতে লজ্জাবোধ করে, আমার তাদের জন্য অত্যন্ত দুঃখ এবং হতাশা। দয়া করে এইরকম প্রতিষ্ঠান পাওয়া, এই ধরনের প্রতিষ্ঠানে এসে লেখাপড়া করা আমি মনে করি সৌভাগ্যের ব্যাপার। কারণ এখানে দুটো জিনিস জড়িত আছে, ইহকাল এবং পরকাল। আপনি ইহ জগতে সব পাইতে পারেন, শুধু আপনার একান্ত প্রচেষ্টা। যারা বর্তমান শিক্ষায় যারা এখন রানিং এ আছেন, তাদের জন্য আমার ছোট্ট অনুরোধ, নিজেদেরকে ছোট ভাববেন না, নিজেদেরকে কখনোই পিছনে টান দেবেন না, আমি পারি না, আমি পারবো না, লজ্জা লাগে, এই ধরনের চিন্তা মাথায় আনবেন না। যেখানেই থাকেন চিন্তা করবেন আমি ওভারকাম করতে পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি পারি এবং আমি পারবো এবং সবার সেরাই হব। বিকজ আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে 229 জন স্টুডেন্ট ছিল, তো প্রথমে যে একটু ভয় লাগতো যে মাদ্রাসায় পড়ছি, গেলাম রূপদিয়া কলেজে পড়তে, তো সেখানে গিয়েও একটু তাচ্ছিল্যতার ফার্স্টের দিকে একটু শিকার হইতাম। ওই যে আমার যারা আরো আছে ওরাও জানে, আমাদেরকে একটু ব্যাকে রাখতো। তো এই ব্যাকে কিছুদিন রাখতে পারছিল, তারপরে আমাদের ব্যাচ এবং আমাদের সঙ্গে আরো যারা ছিল তাদের আমরাই নিয়ন্ত্রণ করে চালাইছি। রূপদিয়া কলেজ পার হয়ে গেলাম ইউনিভার্সিটিতে, আল্লাহ নিয়ে গেল। তো ওখানে গিয়েও আরো বড় পরিসর, অনেক বড় কর্মযজ্ঞ। তো সেখানে গিয়েও একটু ধৈর্য ধরে দেখলাম যে কারা কেমন কি দেখে, এগুলো দেখে আর কি নিজের ভিতরে সবার সেটআপটা নিয়ে ওখানেও কিন্তু লিডিং পর্যায়েও থাকছি, পিছনে ফিরে নাই। কারণ কি, একটা হলো আমার ভিতরে কনফিডেন্স ছিল, আমি পারি, আমার দ্বারা হবে, কখনো মনে হয়নি যে আমার দ্বারা কিছু হবে না। এই জিনিসটা আপনারা যারা আমার সামনে আছেন ছোট ভাই বোনেরা, কখনোই নিজেরা ভাববেন না যে আমি মাদ্রাসায় পড়ছি বলে আমরা পারি না, অনেকে তাচ্ছিল্য করে মাদ্রাসা পড়াটাকে, এইটা ভাববেন না দয়া করে। বিকজ এখন ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি দেখবেন যে 1/3 মাদ্রাসা স্টুডেন্ট আছে, বুয়েটে যান 1/3 মাদ্রাসা স্টুডেন্ট আছে। সো মাদ্রাসা স্টুডেন্টরা দেশের অনেক বড় পরিসরে কাজ করে, কিন্তু পরিচয় দেয় না, তাদেরকে অর্গানাইজড করে না, তাদেরকে একত্রিত করে এরকম প্রোগ্রাম করে নিজেদেরকে মেলে ধরার যে কাজটা, এই সংস্কৃতিটা ব্যাপকভাবে মাদ্রাসায় চালু নাই। যার কারণে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা যে এত হাই লেভেলের, এটা হয়ে ওঠে না। সো এই ধরনের আয়োজন যদি চলতে থাকে, এই ধরনের প্রতি বছর হোক, 2 বছর পর পর হোক, তাহলে আমি মনে করি এই জিরাট মাদ্রাসা, অত্র অঞ্চলে যেগুলো প্রতিষ্ঠান আছে মাদ্রাসার ভিতরে, পদ্মবিলা, এই আমাদের খানকা ওয়াসিয়া, আরো যারা আছে আমিনিয়া, তাদের চেয়ে অনেক ভালোভাবে অনেক দূরে এখানকার সুনাম পৌঁছে যাবে, এখানে স্টুডেন্ট আরো বেশি আসবে। এজন্য আমি কর্তৃপক্ষ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলবো, আপনারা ভবিষ্যতে যেন এই প্রোগ্রামটা রানিং থাকে প্রতি 1-2 বছর পর পর, এই ধরনের উদ্যোগের দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আমরা ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করব আমাদের ডাকলে। আর স্মৃতিচারণে একটু যাই, আসলে স্মৃতির কোনো শেষ নাই, অনেক স্মৃতি আছে। আপনারা এখন দেখছেন এই জায়গায় 4 তলা একটা সুসজ্জিত বিল্ডিং, আমরা এসে 4 তলা দেখি নাই, অনেক কষ্ট করে আমাদের স্যাররা আমাদেরকে এখানে পড়াইছেন। এই যে এই রুমে, এইখানে একটা রাস্তা ছিল, আমরা পিছনের রাস্তা দিয়ে আসতাম, এখানে 2 তলায় মাত্র 2টা রুম ছিল কর্নারে, আর এই রুমগুলো ছিল একেবারে খোয়া টোয়া দিয়ে ভরা, এখনো প্লাস্টার হয়নি, কিছুই না, এরকম একটা ভাঙ্গাচোরা ঘর, যেখানে আমি দেখেছি আমাদের স্যাররা বাজারে অনেক মানুষের কাছে কালেকশন করে এটা সেটা করে এই ছাদের ব্যাপারে তারা কাজ করতো। এরকম ধীরে ধীরে আস্তে আস্তে এই বিল্ডিংটা এগিয়েছে, আমরা ওই পরিবেশে পড়াশোনা করছি এখানে। বাট এখন যে পরিবেশ, আমার কাছে তো মনে হয় বিশ্ববিদ্যালয়ের মতো। আমি আমার মেয়েকে নিয়ে গত
15 দিন 20 দিন আগে আসছিলাম, তার বাবার লেখাপড়ার জায়গাটা সে দেখবে তাই নিয়ে আসছিলাম। এসে বললো দেখো কত মানে অট্টালিকা, বাট আমি কিন্তু এখানে পড়ছি, এই অট্টালিকায় আমরা পড়তে পারিনি। তো আপনাদের জন্য সৌভাগ্য, এবং যাদের কল্যাণে এই ধরনের একটা বিল্ডিং এখানে আসছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষক মণ্ডলীর ভিতরে তৎকালীন সময়ে আমাদেরকে আসলে অনেক ভালোবাসতেন, আমি তাদের নামগুলো একটু বলতে চাই। বিশেষ করে আমার অনেক প্রিয় ছিল আব্দুল মজিদ স্যার। আমার স্যারের একটা স্মৃতি এখনো মনে পড়ে, স্যার একটা বিশেষ কায়দায় আমাদেরকে একটু মারতো, লাঠি ঠাঠি দিয়ে মারতো না স্যার, একটা ডাস্টার নিয়ে যেত। অঙ্ক স্যার আমাদের মাঝে মাঝে অঙ্ক ক্লাস নিত ক্লাস 8-এর দিকে, তো ডাস্টারটা স্যারের হাতে থাকতো, আস্তে করে ঘাড়টা ধরে নিচু করা যেত বেঞ্চের উপরে বসে থাকলে, এবং ওই ঘাড়ে ছোট্ট ছোট্ট করে বাড়ি দেবে, খুব বেশি জোরে জোরে না। তো আমার মনে আছে যে হয় 6 অথবা 7-এ, আমার লাইফে কখনো খুব বেশি মারধর খাইনি, একটু দুষ্টুমি ছাড়া। তা ফার্স্ট যখন বীজগণিত আসলো, তো a+b² সূত্রটাই প্রথম মনে হয় ধরছিল। তা আমি, ইমরানও ছিল সম্ভবত, ইমরান ছিল, শিবলি ছিল, তো ওরা পারছিল, আমি পারি নাই। তো স্যার আমাকে ঠাস করে ধরে একটু মার দিল, দেওয়ার পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল অটো। তো ওই যে স্যারের যে ওই যে একটু আঘাত, ভালোবেসে আমাদেরকে শাসন করার যে আঘাত, সেটা কিন্তু আমার আজও মনে আছে। তারপরে আমি কিন্তু অঙ্কে, আমারও অঙ্কের দুর্বলতা থাকা সত্ত্বেও এখানে কিন্তু আমি 100-তে 90 পাইছিলাম যখন দাখিল পরীক্ষায়। সো সেই স্মৃতিগুলো আছে। আমাদের সিংহেও পুরুষ ছিলেন আমাদের লুৎফার হুজুর। লুৎফার হুজুরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন, বয়স বৃদ্ধ, বয়স বেশি হয়ে গেছে। হুজুর কিন্তু সিংহ পুরুষ ছিলেন, আমার মতো লম্বা, এই বুকের ছাতি, তার সামনে দাঁড়াই কে, হুজুর হেঁটে গেলেই তো ভয় লাগতো। আমাদের আরো ছিলেন আমার নওশর হুজুর, আমাদের অনেক প্রিয় স্যার। হুজুরের মেয়ে আমাদের ক্লাসমেট ছিল রূপা। সো হুজুর দেখে ভয় পাইনি এমন কোনো স্টুডেন্ট মনে হয় নেই, এবং অনেক স্টুডেন্ট এই মাদ্রাসা থেকে বিতাড়িত হয়েছে সম্ভবত, ভয়ে ঠয়ে এরকম আছে। হুজুর আমাদের কড়া শাসন করতেন। আমাদের আর একজন শিক্ষক ছিলেন শহীদুল্লাহ স্যার, সম্ভবত প্রয়াত হয়েছেন মেবি, আমি শুনেছি। স্যারকে আমার খুব মনে পড়ে, বিশেষ করে ইমরানের কারণে বেশি মনে পড়ে। ইমরান প্রচুর ইতিহাস মুখস্থ করত, আর স্যারও ছিল ইতিহাসের পণ্ডিত। প্রতিটা ঘটনা স্যার বলতো, আর ইমরান জোর করে এইসব পড়া মুখস্থ করে এসে স্যারের সামনে শোনায়, ইমরান স্যারকে ইনফ্লুয়েন্স করতো। আমরা তো মুখস্থ করে আসতাম না ওইভাবে। হ্যাঁ, তো স্যার আমাদেরকে খুব আদর যত্ন করে, প্রত্যেক দিন আমাদের কাজ ছিল ওই স্যারের একটু তুলে দেওয়া সুর আর গল্প শোনা, ইতিহাসের গল্প, এগুলো আমাদের স্যার শোনাইতেন। আমার আরেকজন প্রিয় শিক্ষক ছিলেন শামসুল ইসলাম স্যার, স্যারও প্রয়াত হয়েছেন। তো এখন অনুভব করি যে শামসুল স্যারের কাছে আমি যে জিনিসগুলো এখান থেকে ইংলিশের যে প্রাইভেট পড়ে ক্লাসে যে ব্যাকরণগুলো শিখে গেছিলাম ইংলিশ সেকেন্ড পার্টের, সেইগুলো কিন্তু আমি চাকরি জীবনে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কাজে লাগছে, খুব বেশি কাজে লাগছে। স্যারকে আমার অনেক বেশি মনে পড়ে, অনেক বেশি দোয়া স্যারের জন্য। আমাদের আলতাফ হুজুর আছেন, আমাদের অনেক ইন্সপাইরেশন দিছিলেন। আমরা যখন ক্লাস 8-9-এ তখন হুজুর আসছিলেন আমাদের এখানে জয়েন করে। আমরা যে কোনো কাজ হয়, হুজুর তখন তরুণ, একেবারে সব সময় আগায় নিতেন। আমাদের কৃষ্ণ স্যার ছিলেন, সেও অনেক অঙ্কের অনেক ভালো একজন টিচার। স্যারের কাছ থেকে আমার স্যারকে খুব বেশি মনে মিস করি। আর প্রিন্সিপাল হুজুরের কথা বলবো না, তিনি সব সময় সব কাজেই অগ্রজ, সব সময় আমাদের ইন্সপিরেশন করে গেছেন। তারপর স্মৃতির ভিতরে আরো অনেক স্মৃতি আছে। এই মাঠ এইভাবে ছিল না, এটা ছিল ধান ক্ষেত, এখানে খাল, ধান লাগানো হতো। আমরা এত বেশি ভালোবাসতাম যে ধানের সময়গুলো আসলে ধান কেটে আমরা সাবাড় করে ফেলতাম নিজেরাই এখানে জাড়ে জুড়ে উড়ায় বাস্তবায়ন করতাম। সো এই স্মৃতির কোনো শেষ নাই, স্মৃতির মণিকোঠায় আরো অনেক স্মৃতি থাকবে, বলতে থাকলে আপনাদের সুযোগ হবে না। সো আমি আপনাদের সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের সবার এখন সন্তানাদি হয়ে গেছে, সবাইকে সন্তানাদিকে ভালোভাবে মানুষ করবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, লেখাপড়ার দিকে অগ্রসর যেন হয় সন্তানরা। কারণ আমরা যদি তাদেরকে তৈরি না করতে পারি আমাদের চেয়ে ভালোভাবে, তাহলে আমাদের ব্যক্তি জীবনে কোনো সার্থকতা নাই। আমি যেটা মনে করি, আমি যতটুকু আগাইছি আমার সন্তানদের আরেকটু আগায় যেতে হবে, এ একটা কাজ। এবং নিজেদেরকে ইসলামের পথে, ঈমানের পথে যতটুকু সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ততটুকু থাকবেন। এবং সবার প্রতি আমার দোয়া রইল, আবেদন রইল যে আপনারা মাদ্রাসার সাথে থাকবেন। একটা প্রত্যাশা, আমরা কি এই দেখা করে শেষ দেখা হতে চাই? আবার দেখা হতে চাই? এই জন্মও একবার চাই, আর একটা জায়গায় আমি চাই।
একটু আখেরাতের পরে যদি পারি সবাই জান্নাতে আমরা এক জায়গায় হতে চাই না? চাই সবাই। আল্লাহ যেন আমাদের কবুল করুক, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে, মাদ্রাসার আমাদের ভাই বোন কারো না কারো ওসিলায় মাফ জব করে দিয়ে যেন সবাইকে আমাকে এক জায়গায় করে দিক, সেদিন যেন আমরা আর একবার মিলিত হতে পারি, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মারহাবা, আলহামদুলিল্লাহ। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন, সাথে স্মৃতিচারণ করলেন। বা আসলে এই মাদ্রাসা নিয়ে স্মৃতি প্রত্যেকের এমন